আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়সুদী কাছে দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ঈদ পরবর্তী আজকের আলোচনায় স্বাগতম। আজকে আমার মূল আলোচনা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বা বিএনপি সরকারের যেই পরিকল্পনা ইতিমধ্যে তারা বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন, সেই পরিকল্পনাগুলি বিশেষত ফ্যামিলি কার্ড এটা অসাংবিধানিক এবং অনৈতিক বা অমানবিক। কেন, এই বিষয়টা নিয়েই আমার আলোচনা থাকবে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এত সুন্দর একটি পরিকল্পনা, সকলে এখানে সাধুবাদ জানাচ্ছে, বিশেষত বিরোধী দলও এখানে সাধুবাদ জানিয়েছে, সেই জায়গায় আপনি কোন ছিরুদাস পাল যে আপনি এই বিষয়টা নিয়ে সমালোচনা করতেছেন? হ্যাঁ, আমি সমালোচনা করছি যৌক্তিকভাবে, এবং আমার প্রত্যেকটা কথার যৌক্তিকভাবে যদি আপনারাও আমার বিরোধিতা করেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাবো, তবে অবশ্যই সেটা যুক্তির নিরিখে এবং আইনের মাধ্যমে হতে হবে, আইনসম্মত হতে হবে। আইনের বিরুদ্ধে গিয়ে আপনি কিছু করতে পারেন না। আপনি হন সে প্রেসিডেন্ট, হন আপনি প্রধানমন্ত্রী, অথবা আপনি যা কিছু, যেমন আমরা বিগত সময় দেখেছি যে সংবিধান সংবিধান জপে বিএনপি একেবারে তসবির মতো শুরু করে দিয়েছে। এমনকি সর্বোচ্চ মর্যাদার আসীনে যেই প্রেসিডেন্ট তথা বাংলাদেশের রাষ্ট্রপতি সমাসীন আছেন, তার আদেশকে তার আইনকেও তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সংবিধানকে সামনে এনে, অর্থাৎ তারা অসাংবিধানিক উপায়ে কোনো কিছুই করবেন না। এখন এই ফ্যামিলি কার্ডটা অসাংবিধানিক কেন, সেই বিষয়টা আমরা একটু পিনাকিদার ভিডিওটা দেখে আসব, এবং আমি মূলত আলোচনা করব যে এটা অমানবিক বা অনৈতিক কেন, যেটা পিনাকিদা করেননি। পিনাকিদা যেটা করেছেন সেটা আমি তার বক্তব্যটাই আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি, এবং এরপরে আমি আমার অ্যানালাইসিস, আমি আমার বক্তব্য আনবো যে কেন সেটা অমানবিক এবং কেন সেটা অনৈতিক কাজ হবে। আমরা শুরুতে শুনে আসছি পিনাকিদার একটু ভিডিও। এর মধ্যে তিনটা কাজ করেছে। বিএনপি তাদের ফ্যামিলি কার্ড দিছে, ধর্মীয় নেতাদের মাসিক ভাতা দিছে, খাল কাটা শুরু করছে। এই তিনটে কর্মসূচি নিয়ে তো বিরোধী দলে হালকাও লাগাই দেওয়ার কথা। উল্টা দেখি জামাতের আমির খাল কাটা নিয়ে সাধুবাদ জানাইতেছে, আবার নাসিরউদ্দিন পাটোয়ারি স্বাগত জানাইতেছে, পারলে যে জয়েন দেয় উঠি। কি আর কমু এদের, মাঝে মাঝে মনে হয় হে খোদার দড়ি ফেলাও, বায় উঠে যাই। আগে ফ্যামিলি কার্ডের বিষয় আসি। বিএনপি তো সংবিধান মেনে রাষ্ট্র চালাবি, তাই না? এটা কইছে একেবারে, শুনেন। আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিক ভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। দেখেছেন, সংবিধানের দোহাই তো কাওয়াও দিত, মানে কাওয়া কাদের, কাওয়া কাওয়া কাদের। সংবিধান যা বলবে আমরা তাই করব। কাওয়াজে কইছিল পালাবো না, মির্জা ফখরুলের বাসা আছে না, মির্জা ফখরুলের বাসায় গিয়ে থাকবো, ঠাকুর গায়ে একটা বাসা আছে না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? বড় জ্বালা জ্বালা। শুনেছেন? আমার তো মনে হয় এই শিলং সালাউদ্দিনের বাসা গিয়ে উঠিছে কাওয়া কাদের। এস আলমের ব্যবসা দেখিচ্ছে তো শিলং সালাউদ্দিন, তো কাওয়াকে দেখে লাগলো আর কি। কি সমস্যা? যাই হোক, সংবিধান মাইনা যে কাজ করবে খুবই ভালো কথা। ফ্যামিলি কার্ডে কি সংবিধান মানিছেন? মানেন নাই তো। এগুলো পুরাই সংবিধানের বাইরে, কেমনে বাইরে দেখে দিচ্ছি। এই যে ফ্যামিলি কার্ড, এটা কোন মন্ত্রণালয় দিচ্ছে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কোন বাজেট থেকে দিচ্ছে? তারা বলছে নানা ধরনের সোশ্যাল সেফটি নেট ছিল, সেগুলো সমাজ কল্যাণ সহ কয়েকটা মন্ত্রণালয় সেগুলোকে একটা ছাতার নিচে আইনা দিবে, তাই বলছে বিএনপি, রেকর্ড আছে। যাই হোক, এই টাকা যে নিচ্ছে বাজেটে, এটা কি সংসদ অনুমোদিত? না তো, এটা প্রফেসর ইউনূসের করা বাজেট, সংবিধানের ধারার বাইরের বাজেট। তো এটা নিচ্ছেন কেন? তার উপরে আপনি এক বাজেটের টাকা আর এক বাজেটে দিতেই পারবেন না, সংসদের অনুমোদন লাগবে। একটা জায়গায় আপনার সংসদের অনুমোদন না নিয়েও কাজ করতে পারেন যদি একই প্রোগ্রাম হয়, কিন্তু ডেলিভারি সিস্টেম আলাদা হয়, তাহলে এটাকে রিস্ট্রাকচারিং বলা হয়। সংসদের অনুমোদন ছাড়া রিস্ট্রাকচারিং করা যায়। আপনি তো রিস্ট্রাকচারিং করতেছেন না, কারণ এটা নতুন কর্মসূচি। একই জিনিস ভিন্ন মোড়কে না, এখানে নিউ কমিটমেন্ট আছে, নতুন টাকার কমিটমেন্ট আছে, রাষ্ট্রের নতুন দায় আছে। বিদ্যমান সিস্টেমে মাসিক ভাতা কারা কারা পায়, কিসে কিসে পাওয়া যায়। একটা হইতেছে বয়স্ক ভাতা, কত টাকা? 600 টাকা পার মাস। তার কি বিধবা ভাতা বা স্বামী পরিত্যক্ত ভাতা, প্রত্যেক মাসে 550 টাকা। আর কি প্রতিবন্ধী ভাতা, 850 টাকা প্রত্যেক মাসে।
এগুলোই মাসে মাসে, তো ফ্যামিলি কার্ডটার বাইরেও দিচ্ছে, বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধী এর বাইরেও তো দিচ্ছে, তাই না? তো সে তো এক্সটেন্ড করতেছে প্রোগ্রামটা, মাসে মাসে আপনি দিচ্ছেন 2500 টাকা করে, এর চেয়ে বড় এক্সটেন্ডেড প্রোগ্রাম, এটা রাষ্ট্রের দায় না? এটা আপনি সংসদে তুলবেন না? আর এর বাইরে কি আছে? সোশ্যাল সেফটি নেটে ভিজিএফ আছে, খাদ্য সহায়তা আছে, দুর্যোগকালীন ত্রাণ আছে। এগুলো তো মাসিক না, এগুলো ইভেন্ট বেস। যেমন ঈদ হইলো, বন্যা হইলো, সংকট হইলো, এরকম সময় একটা পরিবারকে একসাথে মাসে মাসে, প্রত্যেক মাসে 2500 টাকা ক্যাশ দেওয়ার কোন স্ট্যান্ডার্ড ন্যাশনাল প্রোগ্রাম নাই। এখানে রাষ্ট্র নতুন দায় নিতেছে, সেই দায়ের অনুমোদন সংসদ ছাড়া সম্ভব না, ফুল স্টপ। আর যদি পুরনো প্রোগ্রামে নতুন নামে চালায়, তাহলে সেটা সংসদে বলুক যে আমি পুরনো প্রোগ্রাম নতুন নামে চালাইতেছি, দেখি পাবলিকের সামনে এসে বলুক। পাবলিকের সামনে এসে বলুক আমরা উধার কামাল উধার করছি, নতুন কিছু করি নাই, নতুন বদলে পুরোনো মত দিতেছি, বলুক সেটা। এটা কি বলবে সরকারি দল? বলবে না। এই যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন আছে না, একদিন মেসেজ দিলেন হাসিনার আমলেই মনে হয় যে কথা কইবেন, তো আমি ফোন টোন দিলাম, মুরব্বী মানুষ, উনি যে বিষয় আলাপ করছিলেন সেটা এটার সাথে প্রাসঙ্গিক না, কিন্তু এটার সাথে ওই আলাপের পরে যিনি উনি ওনার মামলা নিয়ে আলাপ করলেন, যে ওনার কম্পিউটার নিয়ে হাসিনা মামলা দিছিল। তা আমি শুনলাম, ডিটেলস শুনলাম আর কি ওনার কাছ থেকে বিস্তারিত মামলার বিষয়। তো আমি শেষে কইলাম যে মিলন ভাই আপনি কিন্তু সত্যি সত্যি মামলা খান। উনি বললেন তাই নাকি? আমি বললাম, হ্যাঁ, আপনার ইন্টেনশন ভালো, আপনি কিন্তু আপনার প্রসিডিওর ভুল। আমলাদের এটা ধরায় দেওয়া উচিত ছিল, ধরায় দেয় নাই, কারণ ওরা চায় আপনারা ধরা খান। উনি কিন্তু মানছেন আমার কাছে যে হ্যাঁ এটা তো ভুল হয়েছে, হ্যাঁ ঠিকই বলছেন আপনি, এটা তো ভুল হয়েছে। তো এই ফ্যামিলি কার্ড নিয়ে এই মামলা খাবে, তারেক রহমান, জাহিদ ভাই সবাই খাবে মামলা, সংসদ বাইপাস করার জন্য। তো হাসিনার লোকেরা গেলে হেভি খুশি হয়েছে, বুঝছাও ভাইসা ভাইসা হাসিনার লোকদের দিছে বিএনপির লোকেরা, মানে এটি পার্সিয়ালিটি করে নাই, তো জয় বাংলা স্লোগান দেয়। দেখে এটা কার এসেছে তো আপনার মোবাইলে টাকা, ফ্যামিলি কার্ডের টাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এতটুকু শুনলাম মোটামুটি পিনাকিদার একটি মূল্যায়ন। তিনি কিভাবে দেখিয়ে দিয়েছেন স্পষ্ট করে যে সংবিধান কিভাবে ভায়োলেট করে বা সংবিধান লঙ্ঘন করে তারা কাজ করছেন। যেই সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী বারবার সংবিধানের কথা বলছেন, সংবিধানের বাইরে যাবেন না, তিনি এক এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। যে শুনছে মনে হচ্ছে তার বক্তব্যটা এখন তিনি যেটা বলছেন সেটাই শতভাগ ঠিক। যেমন 5ই আগস্টের পরবর্তীতে তিনি যখন বলেছিলেন যে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে যখন আলোচনা চলতেছিল, তখন এই সালাউদ্দিন সাহেবই বলেছিলেন যেহেতু সংবিধানে নিষেধ নেই, তো সেই কারণে আমরা একটা গণভোট করতে পারি, গণভোটের মাধ্যমে যদি এই জুলাই সনদ বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে কেউ আদালতে প্রশ্ন করতে পারবে না। তাছাড়া যেই দলগুলি সেখানে ঐক্যমতে গিয়েছেন বা ঐক্যমত কমিশনে তারা গিয়েছেন, তারা সকলে স্বাক্ষর করেছেন যে অন্তত তারা কেউ এই জুলাই সনদ নিয়ে আইনি চ্যালেঞ্জ করতে পারবেন না বা আদালতে যাবেন না। তার মানে তাদের ভিতরে একটি এগ্রিমেন্ট হয়েছে, যে এগ্রিমেন্টটা তারা করেছেন মূলত রাষ্ট্রের সাথে বা জনগণের সাথে। এই জনগণের সাথে করা এগ্রিমেন্টকে ভায়োলেট করে যখন তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে তখন তারা সেই গণভোটকে প্রত্যাখ্যান করেছেন। কেন করেছেন যদি আমরা সংক্ষেপে একটু বলি, একটু হিন্ট দেওয়ার চেষ্টা করি। মূলত বিএনপি তারা বেশ কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তাদের নোট অফ ডিসেন্টের বড় দুটো পয়েন্ট ছিল, উচ্চকক্ষে পিআর সিস্টেম তারা মানবেন না, আর আরেকটা পয়েন্ট ছিল যে এই নির্বাচন কমিশন গঠন প্রণালী বা গঠন পদ্ধতি কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে তাদের একটা নোট অফ ডিসেন্ট ছিল। এছাড়া কিন্তু যেমন তত্ত্বাবধায়ক সরকার গঠন বা এই গঠন এগুলি কোনো সমস্যা নাই তাদের, সিসি গঠন বা ইসি গঠন, বরং এর পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে তাদের কিছু প্রশ্ন ছিল, যেই প্রশ্নটা তাদের নোট অফ ডিসেন্টে আছে। কিন্তু আমরা যখন দেখলাম গণভোটে বিগত সরকার তথা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেব বা তাদের পুরা সরকারি, তারা যখন এই 4টা প্রশ্ন মৌলিকভাবে 4টা প্রশ্নের মাধ্যমে গণভোটের ব্যবস্থা করলো, যেই জায়গায় এই পিআর সিস্টেম উচ্চকক্ষ এটাকেও তারা বলবৎ রেখেছে এবং নির্বাচন কমিশন সহ আইনগত যেই সকল আছে কমিশন গঠন হবে সেগুলি কিভাবে করবে সেটা জুলাই সনদ অনুযায়ী করবে। অর্থাৎ এই দুটো জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্টকে বাদ দেওয়া হয়েছে বা এটাকে ওভারটেক করেই তারা গণভোটের আয়োজনটা করেছে। এই জায়গাতেই মূলত বিএনপি ক্ষিপ্ত হয়েছে। এখন বিএনপি পারত যে সব ঠিক আছে, সব ঠিক, তারা যেইভাবে চেয়েছিল সেভাবে হয়তো হয় নাই, কিন্তু গণভোট কিন্তু তাদের কথা মতো হয়েছে। এই সালাউদ্দিন সাহেব, তিনি বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন,
তার বক্তব্য অনুযায়ী বা তার পাতানো পদ্ধতি অনুযায়ী কিন্তু গণভোট হয়েছে। অতএব বিএনপির উচিত ছিল গণভোট অনুযায়ী তারা এই সংস্কার কমিশনে একটি শপথ নেবেন। পরবর্তীতে তারা শপথ নিয়ে যখন আলোচনা করবেন, যেহেতু মেজরিটি তাদের ছিল, তারা 200-র উপরে আসন পেয়েছেন, তারা সেখানে বলতে পারতেন যে যেহেতু আমাদের এখানে নোট অফ ডিসেন্ট আছে, এই বিষয়টা অন্তত এই দুটো বিষয় আমরা নোট অফ ডিসেন্ট থাকার কারণে গণভোটের এই দুটো পয়েন্ট আমরা মানবো না, বাকি সব আমরা মানবো। সেটাও যদি হতো তাহলে অন্তত মন্দের ভালো যে আমরা একটা সংস্কার দেখতে পেতাম। আমরা অন্তত জাতি অন্তত তাদের সাথে প্রতারণা করা হয়েছে এটা তারা মনে করতো না। বিএনপি মনে করতেছে যে তারা জাতির সাথে যে প্রতারণা করতেছে জাতি বোধহয় বুঝবে না। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু নিত্য নতুন এক এক কথা বলতেছেন, তিনি শিক্ষা খাত নিয়ে কথা বলছেন, তিনি আইন খাত নিয়ে কথা বলছেন, অথচ তার যে পুলিশ বাহিনী এটা নিয়ে কথা বলছেন না। মানুষের ঘরের ভিতরে গিয়ে মানুষকে গুলি করছেন সেই বিষয়টা নিয়ে কথা করতেছেন না। অর্থাৎ সব জানতা সালাউদ্দিন সাহেব, শুধু জানেন না তার আইন শৃঙ্খলা কিভাবে তিনি রক্ষা করবেন। যাক, এটা আমার আউট অফ টপিক, এই বিষয়টা আমার আলোচনার নয়। আমার মূল আলোচনার যে বিষয়টা যে এই যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা কেন অনৈতিক বা অমানবিক। এ কারণে যে আমরা সাধারণত সমাজে সরকারি যে অনুদানগুলি দেখি, বিভিন্ন ধরনের অনুদান দেখি। আমরা যদি অনুদানগুলি একটু করতে যাই, দেখবো যে আমরা বয়স্ক ভাতা পাবো, যেগুলি পিনাকিদা বলেছেন, এরপরে আমরা প্রতিবন্ধী ভাতা পাবো, এরপরে বিভিন্ন সময় ডিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য দেওয়া হয়, অনেক সময় চাউল দেওয়া হয়, অনেক সময় গম দেওয়া হয়, অনেক সময় অন্য কোনো খাদ্যদ্রব্য দেওয়া হয়। এরকম বিভিন্ন প্রকল্প আমরা দেখি, যে বিধবা ভাতা আছে। এই ধরনের প্রকল্পের মাধ্যমে মূলত গরিব যারা, একেবারে প্রান্তিক শ্রেণী যারা, অসহায় যারা, তাদেরকে সরকার একটি সহায়তা দান করে থাকেন বা তারাই মূলত এর থেকে ফায়দা নিয়ে থাকেন। এখন যখন এই ফ্যামিলি কার্ড, এই সকল খাতকে যদি বন্ধ করা হয়, যদি এই খাতকে বন্ধ করে ফ্যামিলি কার্ড করা হয়, তাহলে কি হবে? একেবারে অসহায় যারা, হ্যাঁ ফ্যামিলি কার্ডে তারাও পাচ্ছে, বড় লোকরাও পাচ্ছে, কিন্তু যেই জায়গায় শুধুমাত্র দরিদ্র শ্রেণী যাদের দরকার ছিল টাকার, যারা অর্থের জন্য খুবই যাদের একেবারে অসহায় এবং এই অর্থটা যাদের প্রয়োজন, তাদেরকে আপনি কিঞ্চিত দিচ্ছেন, বাকি কিঞ্চিত আপনি বড় লোক, ধনী, ধনাঢ্য, শিল্পপতি তাদেরকেও দিচ্ছেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তার স্ত্রীও একটা ভাতা পাবেন, রাষ্ট্রপতি যিনি থাকবেন তার স্ত্রীর একটি ভাতা পাবেন। তার মানে এই ফ্যামিলি কার্ডটা সকলের জন্য সমান, অর্থাৎ একেবারে সকল মানুষ এটা পাবেন। তো সকল মানুষ যখন পাবেন, তাহলে এই কার্ডের মাধ্যমে সকলকে সমতার ভিত্তিতে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যে ডিজিএফ কার্ড বা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা অন্যান্য যে ভাতাগুলি আছে, প্রতিবন্ধী কোটার যে ভাতা বা বৃত্তি প্রদান, এই ভাতাগুলি কি বন্ধ হবে কিনা সেই বিষয়টা কিন্তু স্পষ্ট না। যদি বন্ধ হয়, সেটা হবে সবচাইতে বড় অমানবিক অন্যায় আচরণ রাষ্ট্রের সাথে, যা রাষ্ট্রের নাগরিকের সাথে। কারণ আপনার যার প্রয়োজন নেই তাকে আপনি ভাতা দিচ্ছেন, যার প্রয়োজন আছে তাকে ভাতা ঠিক মতো দিচ্ছেন না। এটাই হচ্ছে বাস্তবতা। এর একটি নমুনা আমরা দেখি, মাঝে মাঝে আমরা টিভিতে বিভিন্ন প্রোগ্রামে দেখি যে অনেক উঁচু একটা জায়গায় একটা ওয়াল টানা, তার উপর দিয়ে একটা মাঠে খেলা দেখতেছে, ছোট একটা বাচ্চা, তার নিচে একটা পাথর, মাঝারি একটা মানুষ, তার নিচে একটা পাথর, বড় একটা মানুষ, তার নিচে একটা পাথর। কারণ সকলকে আপনি একটা করে পাথর দিয়েছেন। অথচ এখানে ভারসাম্য ঠিক হতো যদি যে ব্যক্তি বড়, সে এমনি মাটিতে দাঁড়াইলেই খেলা দেখতে পারে, তার পাথরটা নিয়ে যদি ওই ছোট যে ছেলেটা তার পায়ের নিচে পাথরটা দিত, ছোট জনের দুটো পাথর হতো, সেক্ষেত্রে ছোট জনে খেলা দেখতে পারতো। আর মাঝখানে যে ছেলেটা আছে মাঝামাঝি একটা পাথরেই সে দেখতে পারতেছে। আর যে ব্যক্তি বড়, সে কিন্তু পাথর ছাড়াই খেলা দেখতে পারতো। অর্থাৎ এটা ছিল হলো বাস্তবতা। যার যতটুকু প্রয়োজন আপনি তাকে ততটুকু দিলে, যার প্রয়োজন নেই তাকে না দিলে, সেটাও তো সাম্য। কিন্তু আপনি সেই সাম্য রক্ষা না করে বরং আপনি অনৈতিকতার আশ্রয় নিচ্ছেন। আপনি সকলকে দেওয়ার মাধ্যমে গরিব মানুষ যারা আছে, যারা অসহায় আছে, তাদের অধিকার আপনি ক্ষুণ্ণ করতেছেন, তাদের অধিকার লঙ্ঘন করতেছেন, তাদের ঘাড়ে রাষ্ট্রের বোঝা চাপাচ্ছেন। কিভাবে? কারণ আপনি যে এই বিশাল প্রজেক্ট হাতে নিয়েছেন, এই টাকা আপনি কোথা থেকে নেবেন? আপনি অবশ্যই ট্যাক্সের থেকে নেবেন, আপনি অবশ্যই ভ্যাটের মাধ্যমে যেই টাকাটা সরকার কালেক্ট করে তার মাধ্যমে নেবেন। তো ভ্যাটটা কিভাবে আসে? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট ট্যাক্সেরই একটা প্রকার। অর্থাৎ প্রত্যেক মাসে ভ্যালু অ্যাডেড ট্যাক্স হিসেবে ব্যবসায়ীরা যেই টাকাটা প্রদান করে সেটাই হচ্ছে ভ্যাট। আর বাৎসরিকভাবে প্রত্যেক মানুষ ইনকাম ট্যাক্স হিসেবে যেটা দেয় সেটাকে বলা হয় আমরা শুধুমাত্র ট্যাক্স বলি বা ইনকাম ট্যাক্স বলে থাকি। তাহলে এই ভ্যাটের মাধ্যমে বিশাল একটা অঙ্ক সরকার নিয়ে থাকে। এই ভ্যাট আসে কিভাবে? আমি একটা পানির বোতল খাবো, এই পানির বোতল থেকে ব্যবসায়ীরা, উৎপাদনকারী ব্যবসায়ী এবং একেবারে সর্বশেষ দোকানদার, সে পর্যন্ত সরকারকে ভ্যাট দিচ্ছে। তো এই ভ্যাট যখন আপনি বৃদ্ধি করবেন,
পানিটা তো গরিব মানুষও খাবে, একজন রিক্সাওয়ালাও খাবে। তাহলে এই পানির উপরে এই রিক্সাওয়ালাই ভ্যাট দিচ্ছে, আবার সেই টাকাটাই আপনি যখন রিক্সাওয়ালা এবং বড় লোককে দিচ্ছেন, তখন আপনি এই রিক্সাওয়ালার উপরে কি করতেছেন? অসহনীয় যে একটি অমানবিক আচরণ, সেটা আপনি করতেছেন। আমি বর্তমানে 1 কেজি লবণ কিনতেছি 40 টাকা দামে, যখন আপনি ট্যাক্স বাড়াবেন তখন এই লবণের মূল্য হবে 42 বা 43 টাকা। এই বাড়তি যে 2 টাকা বা 3 টাকা প্রত্যেক মাসে একটা হতদরিদ্র সংসার, হতদরিদ্র পরিবার, যার 2 কেজি 3 কেজি লবণ লাগে বা 1 কেজি লবণ লাগে, তাকে এই টাকাটা পে করতে হবে। তার মানে আপনি একদিকে যেমন ধনীদেরকে, গরিবদেরকে সকলে আপনি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন, অন্যদিকে আবার সকল থেকেই, অর্থাৎ এই গরিব বড় লোক সকলের থেকে সেই টাকাটা আবার নিয়ে নিচ্ছেন। তাহলে লাভটা কি হলো? লাভের খাতটা কোথায়? বরং এর মাধ্যমে একটা শ্রেণী অনেক টাকা হাতিয়ে নেবে, এই ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা হবে, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে দুর্নীতি হবে। ফ্যামিলি কার্ড দেওয়ার নামে আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন জায়গায় অনৈতিক আশ্রয় নেওয়া হয়েছে, অনেক জায়গায় ধর্ষণের মতো হুমকি দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, বা টাকা হাতিয়ে নেওয়ার মতো ঘটনা দেখেছি। এই সকল কাজ যদি চলতে থাকে তাহলে আসলে দেশ যাবে কোথায়? এজন্য আমি বলি যে ফ্যামিলি কার্ডের মতো এত বৃহৎ কর্মসূচি বাদ দিয়ে বরং আপনি খুঁজে খুঁজে যৌক্তিকভাবে, আপনি যেমন বলেছেন 4 কোটি পরিবারকে আপনি ফ্যামিলি কার্ডে আওতায় আনবেন, 4 কোটি না, আপনি 50 লক্ষ মানুষ, আপনি 40 লক্ষ মানুষ কেনেন, আপনি 20 লক্ষ মানুষ কেনেন, যারা একেবারেই অসহায়, যারা দিন আনতে পান্তা ফুরোয়, যাদের ইনকামের কোনো সোর্স নেই, অসহায় পরিবার এমন যারা আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে আপনি 2500 টাকা নয় বরং 10,000 টাকা দেন, কোনো আপত্তি থাকবে না। বরং আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা সাধুবাদ জানাবো। এই কার্ডগুলি তাদেরই মূলত দরকার। বড় লোক, যার টাকার আছে, অগাধ টাকা আছে, বা যে সংসার চালাইতে পারতেছে, তার এই টাকার দরকার নেই। অতএব রাষ্ট্রের উপরে এই বোঝা চাপিয়ে প্রকারান্তরে গরিবের পেটে লাথি মারবেন না, গরিবের উপরে এই বোঝা চাপিয়ে দিবেন না। এই পথ থেকে আমি ফেরত আসতে বলতেছি। আমি বলেছিলাম যে এখানে দুটো বিষয় জড়িত এই ফ্যামিলি কার্ডের ভিতরে। একই সাথে একটা হচ্ছে অসাংবিধানিক, যেটা আপনি এই রাষ্ট্রের অনুমতি নেননি, আপনি সংবিধানে পাশ করানো ছাড়াই আপনি এই কাজটা শুরু করে দিয়েছেন। আপনি মাত্র 1 মাস আপনাদের পথযাত্রা, 1 মাসের ভিতরে এই ফ্যামিলি কার্ডটা আপনারা বিতরণ করেছেন কিছু কিছু জায়গায়। তো আপনারা যেহেতু সংসদের অনুমোদন নেননি, সংসদে এটা পাশ করেননি, তাহলে এটা অবশ্যই অসাংবিধানিক। যেই সরকার সংবিধান বলে বলে তারা আমাদের সাথে প্রতারণা করতেছে, আমাদের সাথে বারবার কথার খেলাফি করতেছে, তারা এখন নিজেরাই সংবিধানের কে ছুঁড়ে ফেলে দিয়ে সংবিধানকে পাশ কাটিয়ে তারা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন। দ্বিতীয় যে বিষয়টা আমি নিজে বোঝানোর চেষ্টা করলাম, বা আমি আমার মতো ব্যাখ্যা করার চেষ্টা করলাম, যেটা অবশ্যই অমানবিক এবং অনৈতিক। কারণ আপনি যখন ফ্যামিলি কার্ডটা প্রত্যেকের জন্য বরাদ্দ করবেন, তখন এর মাধ্যমে গরিবকে ঠকানো হচ্ছে, এর মাধ্যমে গরিবের সাথে প্রতারণা করা হচ্ছে, এর মাধ্যমে গরিবের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা কোনো ভাবেই কাম্য নয়। অতএব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, তার অনেক চালচলন, অনেক কর্ম, অনেক কিছু আছে খুব ভালো, আমি প্রশংসা করেছি। আমি অনেক বিষয় তার আলোচনা করেছি, যেমন কিছু জায়গায় তার সমালোচনা করেছি। আমি এই জায়গায় তার সমালোচনা এই জন্য করলাম, যাতে আমার এই কথাটা যদি অন্তত বিএনপির কানে যায় বা মাননীয় প্রধানমন্ত্রীর কানে যায়, একটু যদি তারা বিষয়টা নিয়ে চিন্তা করেন যে আমরা যে ফ্যামিলি কার্ড সকলের জন্য ঘোষণা করেছিলাম, সেই জায়গা থেকে ফেরত এসে বরং আমরা একেবারে বেছে বেছে যেই পরিবারের জন্য সত্যিকার অর্থেই ফ্যামিলি কার্ড দরকার, যাদের জন্য সত্যিকার অর্থেই মাসিক একটি ভাতার দরকার, আমরা তাদেরকে দিব। সেটা যদি করতে পারেন, সেটা হবে দেশের মঙ্গল, এবং সেটা হবে গরিব মানুষের জন্য মঙ্গল, সেটা হবে জনগণের জন্য উপকার। অতএব এই আহ্বান রেখেই আজকের মতো আমি আমার ভিডিও শেষ করলাম। তবে প্রত্যেকের জন্য আমার কমেন্ট বক্স খোলা থাকলো, আপনাদের মন্তব্য আমি জানতে চাই। আপনাদের কার কি মন্তব্য, কার পক্ষে কার বিপক্ষে, কে এই ফ্যামিলি কার্ড নিয়ে পজিটিভলি চিন্তা করেন, কে আমার মতো নেগেটিভলি চিন্তা করেন, এবং কার কি ভাবনা, আপনার ভাবনা জানতে চাই। কমেন্টে আপনার ভাবনা জানান।